বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের অঙ্গীকার। ডক্টর ইউনুস বাইডেন বৈঠকে সরকারের সব চ্যালেঞ্জ মোকাবেলায় ভিত্তি হবে এটি আশা কূটনীতিকদের। পানি বণ্টন নিয়ে শিগগিরই ভারতের সাথে আলোচনার আশাবাদ উপদেষ্টা রিজওয়ানার। নিজেদের আধিপত্য বিস্তারেই শেখ হাসিনাকে চায় দিল্লি, মন্তব্য রিজভির। গুমের ঘটনা তদন্তে আরও 12 পরিবারের অভিযোগ দাখিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আসামি শেখ হাসিনা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা। অবনতি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতির। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিন গড়ে 8 শতাধিক রোগী ভর্তি। আক্রান্তদের মধ্যে 1/4 শিশু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন, গণতন্ত্র সহ সব ধরনের কাজে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন রূপে গণতন্ত্র ফিরে পাওয়া এদেশের পুনর্গঠনে পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়। এদিকে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠকে এই ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। রকনুজ্জামানের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে বিগত সরকারের আমলে নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান প্রধান উপদেষ্টা। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন, গণতন্ত্র সহ যে কোনো ধরনের কাজে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, প্রফেসর ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি, এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন এবং এর পরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা ছবির অ্যালবাম মার্কিন প্রেসিডেন্টকে উপহার দেন। এ সময় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল 8টায় জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে যোগ দেয়া বিশ্ব নেতাদের স্বাগত জানিয়ে সংবর্ধনার আয়োজন করেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ সদর দপ্তরের উত্তর প্রতিনিধি লাউঞ্জে এই সংবর্ধনায় যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথেও সাইডলাইন বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে কানাডার প্রধানমন্ত্রী বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সরকারকে সহযোগিতার আশ্বাস দেন। পূর্ববর্তী সরকার দেশের প্রতিষ্ঠানগুলোকে কিভাবে ধ্বংস করেছিল সেই বিষয়টি কানাডার প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের আরও বেশি ভিসা দেওয়ার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, IMF এর ব্যবস্থাপনা পরিচালকের সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এছাড়া রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সাথে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠকে মিয়ানমারের জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত, শরণার্থী বিষয়ক হাই কমিশনার উপস্থিত ছিলেন। এখানে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য জাতিসংঘ মহাসচিবকে আহ্বান জানান। The overall scenario leaves the forcibly displaced Rohingyas, their hosts, and the global partners with lingering uncertainties. While the focus and humanitarian support to the Rohingyas dwindle, presence of sizable young population in the camps potentially creates another layer of complexity to the crisis. Excellencies, we are concerned over the deteriorating security situation and instability in the bordering region, including sporadic group fighting and criminal activities. Our law enforcement agencies and people, together with the international community, have so far been able to maintain peace and stability in the camps. So the crisis in Rakhine State merits careful revisit. Creating an inclusive society in Myanmar is key, where all ethnic communities can live in peace and harmony. All international, regional and national actors, including UN Security Council, ASEAN and other friends of Myanmar, need to acknowledge and incorporate in it their approach. এছাড়া নিউ ইয়র্কে ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানেও যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরে জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মিট দ্য ফ্রেন্ডস অব বাংলাদেশ অনুষ্ঠানেও যোগ দেন প্রধান উপদেষ্টা।
রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে কূটনীতিকদের আশা, অন্তর্বর্তী সরকারের সব চ্যালেঞ্জ মোকাবেলায় ভিত্তি হিসেবে কাজ করবে ডক্টর ইউনুস বাইডেন বৈঠক। এতে বার্তা রয়েছে প্রতিবেশী ভারতের জন্য। তারা স্মরণ করিয়ে দেন, শুধু দিল্লি নয়, যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক হতে হবে সমতা ও মর্যাদার। সাবেক রাষ্ট্রদূতদের ধারণা, খুব শিগগিরই র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জিএসপি সুবিধা বহাল হবে না। তবে গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার ফলে এসব সংকট থেকে উত্তরণের পথটা হবে মসৃণ। তাইমুর রশিদের রিপোর্ট। দায়িত্ব নেয়ার পর প্রথম যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আনুষ্ঠানিকতার বাইরেও এই বৈঠকের আন্তরিক পরিবেশ নজর কেড়েছে সবার। সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিকদের দৃষ্টিতে ডক্টর ইউনুস বাইডেন বৈঠক বাংলাদেশের নতুন বাস্তবতায় খুবই আশাব্যঞ্জক। তাদের মতে জাতীয় স্বার্থেই সুপার পাওয়ারের সাথে সুসম্পর্ক দরকার। মিটিংয়ের যে বডি ল্যাঙ্গুয়েজটা, এটা একটা মেসেজ শুধু বাংলাদেশের জনগণের জন্য এবং যারা বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে চেষ্টা করছে তাদের জন্য, যে সাবধান, আমি বাংলাদেশের সঙ্গে যখন বলছি আমি অল আউট সাপোর্টের মধ্যে অনেক কিছু আছে। এটা আমাদেরও এজেন্ডা, প্রফেসর ইউনুসের জনগণের এজেন্ডা, যে ইলেকশন হওয়ার আগে এই রিফর্মটা, যে ইলেকশন কমিশন এবং কী কী কারণে একজন প্রধানমন্ত্রী এত ক্ষমতা অর্জন করলো অ্যান্ড কীভাবে 15 বছর ক্ষমতা ছিল, তার মধ্যে মানে কনস্টিটিউশনাল কোনো ডিফেক্ট আছে, এগুলো যা যা করতে চায় এই সরকার। এই যে সংস্কার কার্যক্রম যেটা, এটা একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু নিঃসন্দেহে চ্যালেঞ্জ, এবং আমাদের ভবিষ্যতের খুঁটি বলতে পারেন বা ভিত্তি বলতে পারেন। তো এই ভিত্তিটা আমরা যদি এদের সমর্থন পাই, তাহলে এটা কাজটা আমাদের জন্য সহজ হবে। এই অর্থে এখানে অনেক টেকনিক্যাল সাপোর্ট লাগবে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে, ডিপ্লোম্যাটিক সাপোর্ট লাগবে। তো কাজেই সেই জায়গাতে আমি মনে করি যে প্রেসিডেন্ট বাইডেনের সাথে মিটিংটা এটা একটা মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করবে, সকলেই তখন আশ্বস্ত হবে, অনুপ্রাণিত হবে। তবে মার্কিন আগ্রাসনের শিকার হওয়ার শঙ্কা নাকচ করে দিলেন কূটনীতিকরা। স্মরণ করিয়ে দিলেন, শুধু নির্বাচনী গণতন্ত্র নয়, গুরুত্ব দিতে হবে মানবাধিকার ও বাণিজ্য বিনিয়োগ ইস্যুতেও। আমি আমার আত্মমর্যাদার ভিত্তিতে সকলের সাথে সম্পর্ক বজায় রাখতেছি। তো কাজে এই কথাটা শুধু ভারতের ক্ষেত্রে উনি উল্লেখ করেছে, আমার বিশ্বাস এটা মার্কিন যুক্তরাষ্ট্রের বা অন্য দেশের সাথে একইভাবে প্রযোজ্য। উনি র্যাবের স্যাংশন বললেন, জিএসপি বললেন। আমি এখানে খুব দ্রুত কিছু পাওয়ার প্রত্যাশা করছি না, বরঞ্চ আমরা যে কাজগুলো করতে চাচ্ছি এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাইলে যেটা হবে, আমাদের এখানে মানবাধিকার সমুন্নত থাকবার একটা সুযোগ তৈরি হবে, আমাদের এখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দাঁড়াবার একটা সুযোগ তৈরি হবে, আমাদের এখানে একটা দায়বদ্ধ শাসন কাঠামো তৈরি হওয়ার সুযোগ হবে। এবং এগুলো যদি হয়, তাহলে সেখানে আপনি একটা ব্যবসা বাণিজ্য বলুন, অর্থনীতির বিকাশ বলুন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা বলুন, এই সবগুলো কাজ সম্পন্ন করার সুযোগটা তৈরি হবে। যে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে এখন, যদি আমরা গ্র্যাজুয়েট করে মানে একটা মিডল ইনকাম কান্ট্রি আর একটা শক্তিশালী দেশ হতে চাই এবং শক্তিশালী সব দিক থেকে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ারের সাপোর্টটা, জনগণ, ওদের সরকার জনগণের সাপোর্টটা আমাদের জন্য এটা একদম ইম্পারেটিভ। তরুণ প্রজন্মের ভাবনাকে মূল্যায়নেরও পরামর্শ এই দুই সাবেক রাষ্ট্রদূতের। আমরা বন্ধু চাই, আমরা প্রভু চাই না। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। অভিন্ন নদীর ন্যায্য হিসাব পেতে আন্তর্জাতিকভাবে জোরালো ভূমিকা রাখার কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ বিষয়ে শিগগিরই ভারতের সঙ্গে আলোচনা হবে বলে জানান নদী দিবসের আলোচনায়। মামুন আব্দুল্লাহ রিপোর্টে বিস্তারিত। গরমকালে খরা আর বর্ষায় বন্যা প্রকৃতির স্বাভাবিক প্রবণতা হলেও বাংলাদেশের অতিমাত্রায় ভোগান্তির জন্য প্রতিবেশী দেশের সহযোগিতার অভাবকেই দায়ী মনে করে এদেশের মানুষ। সম্প্রতি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে বন্যার তাণ্ডবে দুর্ভোগের শিকার হয় পানিবন্দী লাখ লাখ মানুষ। পরিসংখ্যানে দেখা যায়, প্রাকৃতিক বিপর্যয়ে প্রতিবছর খরায় ক্ষতি ২,৭৩৪ কোটি টাকা এবং বন্যায় ক্ষতি ৩০,০০০ কোটি টাকা। এমন বাস্তবতায় নদী দিবসের আলোচনায় উঠে আসে এই সমস্যার নানা কারণ। জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে সাথে ভারতের সঙ্গে অভিন্ন নদীর ৫৪টিতেই দেওয়া বাঁধ বেশ ভূমিকা রাখছে এদেশের
বন্যা খরাজনিত ক্ষয়ক্ষতির পেছনে। গবেষকরা বলছেন 60-এর দশকে 750 নদী ছিল বাংলাদেশে, বর্তমানে তা কমতে কমতে দাঁড়িয়েছে 230-এ। বাংলাদেশের নদী এবং নদী ব্যবস্থা নিয়ে যতটুকু আমাদের নলেজ আছে, এনাফ নলেজ, উই হ্যাভ এনাফ সায়েন্টিফিক নলেজ, বাট দি সলিউশন ইজ পলিটিক্যাল। হাইড্রো ডিপ্লোমেসির সাথে যারা হাইড্রো ইনভেস্টমেন্ট করবেন তাদেরও কনসেন্ট নিতে হবে। চায়নাকে আমাদেরকে এখানে আনতে হবে প্রয়োজনে, ভুটানকে এখানে প্রয়োজনে আনতে হবে, ভারতকে প্রয়োজনে এখানে আনতে হবে। আমাদের নেগোশিয়েটিং ক্যাপাবিলিটি যথেষ্ট ঘাটতি আছে, মানসিকতার ঘাটতি, মাইন্ডসেটের ঘাটতি, নতজানু পররাষ্ট্রনীতি এগুলো তো ছিলই। একই সাথে আমাদের যারা নেগোশিয়েট যেসব কর্মকর্তা যাদেরকে দায়িত্ব দিয়েছি, আমাদের ক্যাপাবিলিটির এই ঘাটতি আমাদের পূরণ করা দরকার। এবার অভিন্ন নদীতে ন্যায্য হিস্যা পেতে অন্তর্বর্তী সরকার জোরালো ভূমিকা রাখবে, জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান। পানির অধিকার নিয়ে, পানির হিস্যা নিয়ে জনমানুষের কথা শুনে নেগোসিয়েশনের পয়েন্ট ঠিক করে অবশ্যই ভারতের সাথে যে আলাপ আলোচনা করব আপনাদেরকে জানাবো। সেই আলোচনার সূত্রপাত আমরা খুব দেরি করে করব না, শীঘ্রই করতে চাই। অভিন্ন নদীতে বাংলাদেশের অধিকার রক্ষায় যত স্পষ্টভাবে, যত জোরালোভাবে সকলকে জানিয়ে, সকলকে সম্পৃক্ত করে আলোচনার প্রক্রিয়া শুরু করা যায় তা আমরা অবিলম্বে শুরু করব। নদী বিশেষজ্ঞরা বলছেন ভারতের উজানে বাঁধ দেওয়ায় হারিয়ে যাচ্ছে বাংলাদেশের নদ নদী। পরিসংখ্যান বলছে ভারতের উজানে 29টি রাজ্যের 22টিতে বাঁধ রয়েছে 4300টি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত বাংলাদেশের জনগণের সাথে নয়, শেখ হাসিনার সাথে বন্ধুত্ব চায়। নিজেদের আধিপত্য বিস্তারে ভারত শেখ হাসিনাকে চায়। রাজধানীতে এক আয়োজনে বিএনপি নেতা রিজভী বলেন, সংস্কারের যে কথা বলা হচ্ছে তা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে সংস্কারের বেশি সময় লাগার কথা নয় বলেও দাবি তার। শেখ হাসিনা সংবিধানকে কেটে তার মতো করে মুড়ির ঠোঙা বানিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, দুর্গোৎসব সামনে রেখে ইলিশ পাঠানো হচ্ছে, এতে কোনো সমস্যা নেই। ইলিশ রপ্তানিতে বিএনপি কখনোই বিরোধিতা করেনি, কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিদের নিয়ে কটূক্তি করলে বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ হবেই। যারা বাংলাদেশের সাথে কৃতদাসের মতো আচরণ করে তখন কেন ইলিশ রপ্তানি করা হবে তা নিয়ে অর্থ উপদেষ্টার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন রুহুল কবির রিজভী। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এখানে বাংলাদেশি কাউকে যদি দেখো সীমান্তে তার পা উপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি দেবে, তখন আমার তো আবেগ আসবে না। এরা তো আমাদের সাথে বন্ধুত্ব চায় না, জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু। এরা বাংলাদেশের জনগণকে ওরা পছন্দ করে না। ওদের পছন্দ একটাই যে শেখ হাসিনা থাকলে বাংলাদেশে তারা মাতবরি করতে পারবে। শেখ হাসিনা থাকলে ভারতের আধিপত্য বাংলাদেশে বিস্তার লাভ করবে। এই তখন তো জনগণের মধ্যে আবেগ তৈরি হবে যে ভারত যদি আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর তাদের নাগরিক মনে করে তাহলে তো আমাদের আবেগ চরম আকারে ধারণ করবে। নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে বিগত স্বৈরাচার সরকার বিদেশে সুচিকিৎসা করতে না দেয়ায় তার শারীরিক দুরবস্থা তৈরি হয়েছে। অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের। রাজধানীর বিএসএমএমইউতে চিকিৎসাধীন মাহমুদুর রহমান মান্নাকে দেখতে গিয়ে একথা বলেন মঈন খান। এ সময় চিকিৎসকদের কাছে শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। পরে ডক্টর মঈন সাংবাদিকদের বলেন, বিগত সরকারের জুলুম, নিপীড়ন আর নির্যাতনের শিকার মান্না। রাজনৈতিক প্রতিহিংসায় স্বৈরাচারী সরকার তাকে বিদেশে সুচিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। বিএনপি ও সমমনা দলগুলোর এমন অসংখ্য নেতাকর্মী আওয়ামী সরকারের প্রতিহিংসার শিকার হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগামী 18 মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান যে সময়সীমা উল্লেখ করেছেন তাতে তিনি সন্তুষ্ট। তবে এই সময়সীমার আগেই তিনি নির্বাচন প্রত্যাশা করেছিলেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন। একই সঙ্গে জয় সতর্ক করে বলেন, বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব। সজীব ওয়াজেদ জয় আশঙ্কা করে বলেন, এমন নাটক আগেও দেখা গেছে যেখানে একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে পরিস্থিতি আরও খারাপ হয়।
এক প্রশ্নের জবাবে জয় বলেন, শেখ হাসিনার নিজের উপরই নির্ভর করছে কবে তিনি দেশে ফিরছেন। এই মুহূর্তে দলের মানুষগুলোকে নিরাপদ রাখার উপর জোর দিয়েছেন বলে তিনি জানান। বর্তমান সরকার তার দলের উপর যে নৃশংসতা চালাচ্ছে সে বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা বাড়ানোর কাজ চলছে বলেও সাক্ষাৎকারে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 12টি অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের। গুম ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা বলছেন, আয়নাঘর উন্মুক্ত করার পাশাপাশি অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। 2011 সাল থেকে 2020 সাল পর্যন্ত বিভিন্ন সময় গুম হওয়া 12 জনের পক্ষে বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও পরিবারগুলো। বুধবার ট্রাইব্যুনালে উপস্থিত হওয়াদের মধ্যে কারো বাবা, কারো ভাই নিখোঁজ দীর্ঘদিন ধরে। আবার স্বামীর সন্ধানে বছরের পর বছর অপেক্ষায় থাকা নারীও এসেছেন ট্রাইব্যুনালে। 2020 সালে 4 তারিখে সে ব্যবসার উদ্দেশ্যে বাইরে যায়, পরে কিছু সাদা পোশাকধারী লোক তাকে তুলে নিয়ে যায়। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বাবার কথা বলে যে বাবা কবে আসবে, কোথা থেকে পাবো বাবাকে। আমি 5 মাসে ছিলাম, সেখান থেকে আমার বাবা নিখোঁজ। আমি কখনো আমার বাবাকে বাস্তবে দেখিনি, তো আমি চাই যে আমার বাবা ফিরে আসুক। আয়নাঘরের বন্দিদশা থেকে ফিরে আসার পর সেই ভয়াবহতার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। 5 মাস 3 দিন আমাকে হাত বাঁধা, চোখ বেঁধে রাখা হয়, নির্মম অত্যাচার হয়, সেখানে ইলেকট্রিক শক দেওয়া হয়। এই যে চোখগুলো যে বাঁধে রাখে, এখানে আপনার এই যে এখানে চামড়া উঠে যায়, পোকা পড়ে যায়। আপনার এখানে যে হাতগুলো ঝুলে রাখে পা থেকে 1 হাত উপরে, তখন এখানে হাতের সেখানে মাংস ছিঁড়ে রক্ত পড়ে, এখানে পোকা পড়ে যায়। আয়নাঘরগুলো যদি উন্মুক্ত করা হয়, আমরা তাহলে বুঝতে পারবো আমাদের লোকটা জীবিত নাকি মৃত আছে। ওনাকে 2011 সালে নিয়ে যাই, অক্টোবরে 31 তারিখে নিয়ে যাই প্রায় 11টার সময়। র্যাবের আশরাফের কাছে আমার ভাই ফোনও পাওয়া গেছে। আলাদা 12টি ঘটনার অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন আসামির তালিকায়। সব জায়গাতেই প্রধানমন্ত্রীকে ওনারা অভিযুক্ত করেননি। সেখানে র্যাবের প্রধানকে করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন, পুলিশের প্রধানকে করেছেন, এরকম করেছেন। কিন্তু এগুলো তো আমরা যাচাই বাছাই সাপেক্ষে দেখব। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গত জুলাই আগস্টে গুমের শিকার হওয়াদের পাশাপাশি অতীতে গুম ও অপহরণের ঘটনার অভিযোগ দায়ের করা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। অবনতি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতির। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। প্রতিদিন গড়ে 800-র বেশি রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। চলতি বছরে এ পর্যন্ত মারা গেছে 138 জন। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি উপসর্গ দেখা দিলে হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। রিপোর্ট শুভ মাহফুজের। মৌসুমের শেষ সময়ে চোখ রাঙাচ্ছে এডিস মশা। এতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সেপ্টেম্বরের শুরু থেকে এই পর্যন্ত শুধু রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি হয়েছেন 2891 রোগী। শয্যার বিপরীতে রোগীর সংখ্যা বেশি হওয়াতে ওয়ার্ডের বাইরেও চিকিৎসা দেওয়া হচ্ছে। ভর্তি রোগীদের মধ্যে জ্বর, সর্দি, কাশি, শরীর ব্যথা সহ রয়েছে ডেঙ্গুর নানা উপসর্গ। অতিরিক্ত জ্বর চলে আসে, শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি। 5 দিন ধরে মানে খুব জ্বর। টেস্ট করাইছি, টেস্ট করার পর ডেঙ্গু হয়েছে। টেস্ট দেওয়ার পরই আমাকে এই জায়গায় ভর্তি দিছে। হঠাৎ করে ব্যথা শুরু হয়েছে। ব্যথা শুরু হওয়ার পরের দিন জ্বর হয়েছে। জ্বর হওয়ার পরে টেস্ট করানোর পরে ডেঙ্গু ধরা পড়ছে। পুরো শরীর ব্যথা, তারপরে আপনার হালকা একটু আছে আর কি, গ্যাস আছে। আক্রান্তদের মধ্যে প্রায় 1/4 শিশু। মাঝখানে অনেকদিন জ্বর ছিল, তারপরে আমি ইসলামী হাসপাতালে নিয়ে গেছিলাম। পরে ওখানে দেখি যে তেমন একটা সুবিধা পাইনি। তারপরে অনেকে বললো যে এই হাসপাতালটা অনেক ভালো, যার ফলে এখানে দ্রুত গতি ভর্তি করে দেয়। বাসায় আমরা চিকিৎসা নিয়েছি, নেওয়ার পরে 4-5 দিন পরে ডেঙ্গু ধরা পড়ছে। ধরা পড়ার পরে ওর যখন ভালো হয়েছে 2-3 দিনের মধ্যেই আবার মেয়েকে ডেঙ্গু জ্বরে পেয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগস্ট থেকে বেড়েছে প্রকোপ। উপসর্গ দেখা দিলেই দেরি না করে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। প্রাথমিকভাবে জ্বর হলে আপনি নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন, নিকটস্থ চিকিৎসকের সাথে শরণাপন্ন হবেন। তারাই বিভিন্ন পরীক্ষা করবে, NS1 মেইনলি পরীক্ষা করে ডিটেক্ট করবে এটা ডেঙ্গু রোগী নাকি ডেঙ্গু সারা। এরপর উনি যে অ্যাডভাইস দেবে সেই অ্যাডভাইস অনুযায়ী আপনাকে চিকিৎসা নিতে হবে। নিজে নিজে চিকিৎসা বাড়িতে না নেওয়াটাই উত্তম।
শেষ সময়ে ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সিটি কর্পোরেশনের তদারকি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সিনিয়র সাংবাদিক রুহুল গাজীর জানাজা সম্পন্ন হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত জানাজায় তথ্য উপদেষ্টা, বিএনপি মহাসচিব, জামায়াতের আমির, সাংবাদিক নেতা সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। তাদের মতে সত্য ও ন্যায়ের পক্ষে এবং দেশের জন্য কাজ করেছেন এই সাংবাদিক নেতা। বিস্তারিত সৈকত সাদেকের প্রতিবেদনে। সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের মহাসচিব। সত্য ও ন্যায়ের পক্ষে থাকা এই সাংবাদিক ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘদিন কারাভোগ করেছেন। এরপর গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সেখানেই মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জানাজার জন্য নিয়ে আসা হয় এই সাংবাদিকের মরদেহ। বৃষ্টির কারণে প্রেস ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় জানাজা। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান রুহুল আমিন গাজীর জানাজা পড়ান। এতে সাংবাদিকদের পাশাপাশি সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতারাও অংশ নেন। এই সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম দেশ ও সমাজ পরিবর্তনে রুহুল আমিন গাজীর ভূমিকা তুলে ধরেন। রুহুল আমিন গাজীকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিক সমাজের প্রতিনিধিরাও। বাবার স্মৃতি তুলে ধরেন রুহুল আমিন গাজীর ছেলেও। জানাজা শেষে বিএনপি, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে রুহুল আমিন গাজীর মরদেহে শ্রদ্ধা জানানো হয়। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, জনবল আর কমিউনিটি ক্লিনিকগুলোতে কর্মরতদের বেতন সংকট সহ স্বাস্থ্য ব্যবস্থায় বেশ কিছু সমস্যা রয়েছে। তারপরেও চিকিৎসকরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিকেলে নরসিংদীর শিবপুরের ইটাখোলার মনসেফের চর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। বলেন, অন্যান্য সমস্যা চিহ্নিত করতেই পরিদর্শন করা হচ্ছে হাসপাতাল। পুরো চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। সরকারি সফরে কেবল একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের তালিকা থাকলেও আকস্মিকভাবে নরসিংদীর 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও শিলমান্দির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা। বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর ইস্যুতে সুর নরম করল ভারত। এবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেছেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সহ কোনো প্রতিবেশী দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় না ভারত। নিউ ইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার এক অনুষ্ঠানের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলক থাকবে। এই সম্পর্ক নিয়ে আগে থেকে কিছু ভেবে নেওয়া ঠিক হবে না। জয়শঙ্কর দাবি করেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে শর্তহীন সাহায্য ও ঋণ দিয়েছে ভারত। এই দেশ দুটির নতুন সরকার ভারত বিরোধী কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, প্রতিটি প্রতিবেশী দেশেরই নিজস্ব চিন্তাভাবনা রয়েছে, আর সেই অনুযায়ী তারা নীতি ঠিক করে। দিন শেষে পারস্পরিক নির্ভরতা আর বিশ্বাসের উপর ভর করে প্রতিবেশী রাষ্ট্রগুলো চলবে বলে মত দেন তিনি। বলেন, এরই মধ্যে সবার স্বার্থ নিহিত রয়েছে। শ্রীলঙ্কা প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, তীব্র অর্থনৈতিক সংকটের সময় একমাত্র ভারতই তাদের শর্তহীন
সহায়তা করেছে। এশিয়াটিক সোসাইটি ও নিউ ইয়র্কের এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট মঙ্গলবার ইন্ডিয়া এশিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। তাতে অংশ নিয়ে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের অঙ্গীকার। ডক্টর ইউনুস বাইডেন বৈঠকে সরকারের সব চ্যালেঞ্জ মোকাবেলায় ভিত্তি হবে এটি আশা কূটনীতিকদের। পানি বন্টন নিয়ে শিগগিরই ভারতের সাথে আলোচনার আশাবাদ উপদেষ্টা রিজওয়ানার। নিজেদের আধিপত্য বিস্তারেই শেখ হাসিনাকে চায় দিল্লি, মন্তব্য রিজভির। গুমের ঘটনা তদন্তে আরও 12 পরিবারের অভিযোগ দাখিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আসামি শেখ হাসিনা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা। অবনতি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতির। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিন গড়ে 8 শতাধিক রোগী ভর্তি। আক্রান্তদের মধ্যে 1/4 শিশু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। ধন্যবাদ সবাই।